নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7 সঙ্গে রয়েছে আমি মৌটুসী। আসুন দেখে নেওয়া যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো। ত্রিপুরায় সন্ত্রাসবাদী সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এই কথা স্বীকার করে নিলেন বিএসএফ এর আইজি। গত এক বছর ধরে ত্রিপুরায় সন্ত্রাসবাদী সমস্যা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এই কথা স্বীকার করে নিলেন বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ। তিনি ত্রিপুরা ফ্রন্টওয়্যারে আইজি ত্রিপুরায় সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে এই অভিযোগ অনেক দিন ধরে করে আসছিল বিরোধীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে জঙ্গি তৎপরতা, অপহরণের ঘটনা ঘটে গেছে এক মাস আগে, অথচ বামফ্রন্ট সরকারের নিরবিচ্ছিন্ন চেষ্টায় ত্রিপুরায় শান্তি ফিরে এসেছিল। এখন রাজ্যের বেশ কিছু জায়গায় জঙ্গিরা চাঁদার নোটিশ দিচ্ছে বলে অভিযোগ। শুধু বিরোধীদের অভিযোগ না, বিএসএফ এর আইজি সুশান্ত কুমার নাথ নিজেও তা স্বীকার করে নিয়েছেন। বৃহস্পতিবার বিএসএফ শালবাগানের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেছিলেন সুশান্ত কুমার নাথ। সেখানে তিনি স্বীকার করে নিয়েছেন সন্ত্রাসবাদী সমস্যা বাড়ার কথা বলেছেন। এনএলএফটি জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, সীমান্ত এলাকাগুলিতে কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান। কিন্তু বাংলাদেশে জঙ্গিদের ক্যাম্প রয়েছে কিনা, থাকলে তার সংখ্যা কত, সেই সম্পর্কে কোনো তথ্য দিতে তিনি অস্বীকার করেছেন। Sometimes it is seized as a claimed seizure with some person being arrested along with the ganja. When we report that along with the seizure, that is an affair and the case will be registered, investigated, action will be taken, and that becomes a case property. We are aware that in past 1 year such insurgent activities have again started to show its face in the state of Tripura. Agencies working in this field, including the agencies of Government of India, we have been taking all necessary steps. It would not be proper for us to divulge any such confidential issues pertaining to insurgent activities, but we are conscious of it. We are live to this situation and we are taking all necessary steps in this regard, using all the resources at our disposal. गांजा का नंबर आप जो बता रहे हैं कि कम है, I would say it's huge. Ganja, we have seized something like 5,200 kg. These are final product ganjas. You have to understand. Besides, we have also destroyed huge quantity of saplings because we are aware that lots of ganja cultivation is taking place in the mainland Tripura. So we have make it a motto, make it our mission to jointly with the police, with the forest, as well as independently, we have been continuously doing these activities. That is why you see 43,37,150 saplings have been destroyed during just 1 year. BSF, being any other type of border guarding force, faces variety of challenges. We do everything at our disposal using manpower, resources, technology, everything to contain, prevent and check the border crimes, including smuggling. I am sharing this figure, which is the apprehension by BSF, not by state police or other agencies. This number that I've shared, 131 people who have been apprehended by BSF. Out of that, I suppose none is Rohingya. None is Rohingya. But Rohingyas, very few numbers, sometimes they sneak through somewhere and then they are caught somewhere on the transit because most of them use Tripura as the transit route. ভিআইপি গোলাঘাটা রোডে মিনিবাস একটি হোন্ডা সিটি গাড়িকে ধাক্কা মারে, রাস্তার মাঝে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা একজন অল্প বিস্তর আহত হয়। বাসটিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।
রাজ্যের বাম দলগুলি ও কংগ্রেসের যৌথ রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যেই চলছে। এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যৌথ ব্রিগেড সমাবেশের সিদ্ধান্তও নিলেন বাম কংগ্রেসের নেতৃবৃন্দ। আগামী ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতৃবৃন্দ। ট্রেলার ট্রাক্টর দিয়ে দেখালেন কৃষকরা। পুরো সিনেমা 26শে জানুয়ারি। কাঁপছে দিল্লি, চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের উপর। একদিকে কৃষকদের রণহুঙ্কার, অন্যদিকে সুপ্রিম কোর্টের উদ্বেগ। দুদিক থেকেই কিছুটা চাপে কেন্দ্রীয় সরকার। প্রায় 1.5 মাস পরেও আন্দোলন নিয়ে কোনো সমাধান সূত্র না বেরোনোয় কৃষি আইনের বিরুদ্ধে সব মামলা শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত। বুধবারেই সুপ্রিম কোর্ট জানিয়েছে 3টি কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি হবে। শুনানির দিন ধার্য হয়েছে আগামী 11ই জানুয়ারি। এমতাবস্থায় আজ ট্রাক্টর মিছিল করলেন কৃষকরা, যাকে তারা বলছেন ট্রেলার। আর 26শে জানুয়ারি দেখা যাবে পুরো সিনেমা। জমিদারদের দাবি না মিটিয়ে বৃহস্পতিবার কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে আন্তঃরাষ্ট্রীয় বৈদ্যুতিক হাই টেনশন খুঁটি বসানোর কাজ সম্পন্ন করার অভিযোগ ওঠে বৈদ্যুতিক পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর পঞ্চায়েতের নাগুরহাট এলাকার ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, ভারত ও ভুটান বৈদ্যুতিক চুক্তির মধ্য দিয়ে বৈদ্যুতিক হাই টেনশন এর কাজ শুরু হয় বেশ কয়েক বছর আগে থেকেই। কিন্তু এই শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাটের মধ্য দিয়ে হাই টেনশন খুঁটি নিয়ে যাওয়ার সময় 2 জমিদাতা সঙ্গে হাই টেনশন কর্তৃপক্ষের আর্থিক বনিবনা না হওয়ায় সে সময় থমকে যায় তার টাঙানোর কাজ। কিন্তু ওই জমিদারদের দাবি, হঠাৎ করে আজ তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই বক্সিরহাট থানার পুলিশ পাহারায় আমাদের জমির ওপর দিয়ে তার নিয়ে যাচ্ছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। কিন্তু এ বিষয়ে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ দাবি করে বলেন, বেশ কিছুদিন ধরেই জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে আর্থিক দাবি দাবা মেটানো নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তারা মোটা অঙ্কের টাকা দাবি করে। কিন্তু আজ উচ্চপদস্থ আধিকারিক এর নেতৃত্বে এই তার টাঙানোর কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি। প্রশাসন থেকে পুলিশ প্রশাসন, জানি না কার অর্ডারে, ওনারা তো কোনো অর্ডার কপি আমাদের দেখায়নি। বলছে SDO অর্ডার কপিতে নিয়ে আমরা জোরপূর্বক ওরা কাজ করবে। ল্যান্ড তো হচ্ছে আমার জমি, আমার বাবার জমি, আমার জ্যাঠতুতো ভাইয়ের জমির উপর দিয়ে পাওয়ার গ্রিডের কাজ হচ্ছে এবং আমাদের সঙ্গে কোনো রকম সুস্থ আলোচনা করেনি। আমরা বহুবার বলেছি আমাদের বাড়িতে এসে বসুন। ওনারা আমাদের 2-1বার আমাদের বাড়িতে এসেছে, আমাদের ডিমান্ডও শুনে গেছে। কিন্তু ওনারা আমাদের ল্যান্ড ভ্যালু এবং আমাদের ল্যান্ড ভ্যালুটি কী দাঁড়াবে, একটা বাড়ির হতে গেলে ল্যান্ড ভ্যালু কী, গাছপালা গাছ বাগান কত ল্যান্ড ভ্যালু হতে পারে, ওরকম জানাইনি। তো আমার যে জমি, আমার 40 শতক জমি চাষের জমি এবং ওইটা আমার বাড়ির জমি। আমার ওখানে ইচ্ছে ছিল আমি আধা বিঘের মধ্যে বাড়ি করব। হ্যাঁ, আমরা 5 ভাই যেখানে আমরা বাড়ি করে আছি, সেখানে আমরা 18 শতক জমির মধ্যে আমরা 5 ভাই বাড়ি করে আছি বাবার জমিতে। সেটা আমরা চাইছি যে আলাদা আলাদা পার্টিশন করে আমরা বাড়ি করব। তো আমি আমার কথাগুলো পাওয়ার গ্রিড অফিসারকে মিস্টার RP সিং এবং ওনার সাথে মিস্টার সতীশ মিশ্র, মিস্টার কমলেশ বোস, ওনারা আমার বাড়িতে যখন আসে আমি বুঝিয়ে বলেছি এবং অনুরোধ করেছি যে পাওয়ার গ্রিড কাজ অবশ্যই করবে। আমরা তো বাধা দিতে পারি না একটা উন্নয়নমূলক কাজ, কিন্তু আমাদের ক্ষুদ্র চাষি হিসাবে আমাদের জন্য এই ডিমান্ডটা থাকে যে আমাদের ল্যান্ড ভ্যালুটা যেন খুব বাড়িয়ে দেওয়া হয়। আমাদের উইদাউট নোটিশ ওনারা পুলিশ এসে গ্রিপের লোকজন এনে কাজ করতেছে। আমরা তারপরে পরিবার নিয়ে বাধা দিতে যাই। পুলিশ প্রশাসন আমাদের যেটা করে সম্মান, জমিতে গেলে হ্যাঁ ধাক্কাধাক্কির মধ্য দিয়ে আমাদের তাড়িয়ে দেয়, লাঠিসোঁটার ভয় দেখিয়ে ধাক্কাধাক্কি হয় এবং দিয়েছেও ওনারা। আমরা কি বলবো, আমার 1.5 বছরের একটা কর্নার রয়েছে। আমি চাইছি এই জমিটার 20 বছর পর কি ভ্যালু হতে পারে আপনি একটু ভাবুন। আমার জমিটা যদি চলে যায়, আমি না পাবো বাড়ি করতে, না পাবো আমি জমিটাকে অন্য কিছু করতে, শিল্প করতে, কারখানা করতে, কিছু করতে পারবো না। আমার নাম প্রশান্ত মুখার্জি। বাজার থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। মৃত তৃণমূল কর্মীর নাম নাদিরাম মণ্ডল, বয়স 60। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের
মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মরিচবাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গোটা এলাকায়। পুরনো শত্রুতার জেরে খুন নাকি রাজনৈতিক উদ্দেশ্যে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। আগামী মঙ্গলবার নধিরাম মণ্ডল এর হাত ধরে 10টি বিজেপি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার কথা ছিল, তাই রাজনৈতিক উদ্দেশ্যে খুন করা হতে পারে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। আমাদের ঘটনাটা হয়েছিল আমার দাদা মানে আজ থেকে মনে করেন 12-13 বছর আগে 12-13 বছর আগে ওই যে লোকটা মানে আমার দাদাকে খুন করছে, এর সঙ্গে একটা দ্বন্দ্ব হয়েছিল বাবুরহাটে। তো আমার দাদা তো একটু দেওয়ানি টাইপ ছিল, তো বলছিল কি আজকে তুমি বাড়ি থেকেও তোমার নামে একটা বিচার আছে। আমাদের বাড়িতে যে উত্তেজনা করছিল তাতে আমার দাদা মানে একটা চর থাপ্পড় দিছিল। সেই জন্য সূত্রপাত পইরা আমাদের দাদাকে মারার জন্য অনেক ঘুরছে। পরে আমি জমি বিক্রি করে 42,000 টাকা দেওয়ার সঙ্গে মিটমাট করছি। তো এইভাবেই থাকতে থাকতে আজকে হঠাৎ করে আমার দাদাকে ও নিজে হাতে খুন করছে। সে কমলেশ্বর রায়। নধিরাম সরকার তিনি আজ সন্ধ্যায় বাজার থেকে যখন বাড়ি ফিরছিলেন, বাড়ি থেকে 500 মিটার দূরে একটি ফাঁকা জায়গায় তার রক্তাক্ত দেহ এলাকার মানুষ খুঁজে পায়। তারপর পুলিশকে খবর দেয়। যেভাবে তাকে হত্যা করা হয়েছে পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারলাম, আমি নিজেও গিয়েছি স্পটে এবং বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি। এই ঘটনার পিছনে কারা জড়িয়ে আছে প্রশাসনকে আমরা বলেছি অত্যন্ত তৎপরতার সঙ্গে দোষীদের গ্রেপ্তার করবার এবং শনাক্ত করার জন্য। এবং নধিরাম মণ্ডল আমাদের দলের অত্যন্ত দায়িত্বশীল সক্রিয় কর্মী। তার এই খুন হওয়াটার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা নিয়েও আমরা সন্দিহান রয়েছি। এ কারণেই যে চারিদিকে বিজেপি যেভাবে খুনের রাজনীতি করছে তার সঙ্গে এর যোগসূত্র আছে কিনা। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানালেন আজ বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর বাবু বলেন, রাজ্যপালের একের পর এক রাজ্য বিরোধী মন্তব্যে ভীত মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ম্যানেজ করতে চাইছেন। আজ কান্দিতে অধীরের সভা, গতরাতে কান্দিতে ফ্লেক্স ছেঁড়া পতাকা ছেঁড়ার ঘটনায় তৃণমূলকে বিঁধলেন অধীর। নতুন বছরের শুভেচ্ছা জানাতে যেতেই পারে, কিন্তু সেই শুভেচ্ছা জানাতে 1 ঘন্টা লাগে কিনা জানা নাই আমার। এমন শুভেচ্ছা কী আছে যে 1 ঘন্টা লাগে? স্বাভাবিকভাবেই আমার নিজের ধারণা যে রাজ্যপালের আক্রমণে দিদি ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে রাজ্যপালকে যদি ম্যানেজ করা যায় সেই ম্যানেজ করার চেষ্টা করছেন। বাড়ছে কলকাতার তাপমাত্রা, স্বাভাবিকের 5 ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া, পূবালি হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ, দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ, রাতে ও সকালে শীতের সামান্য আমেজ। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96%। বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন পারদ হু হু করে নামবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে। কুয়াশা উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে বেশ কিছু রাজ্যে থাকবে। স্কুল ছাত্রকে অপহরণ করে খুন ঘটেছে মালদহের রতুয়ার পরানপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরানপুর এলাকা জুড়ে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে। জানা গিয়েছে মৃত স্কুল ছাত্রের নাম অনিক দাস, বয়স 13, পরানপুর হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ অনিক দাসের বাড়ির সামনে একটি চিঠি পাওয়া যায়, যাতে লেখা ছিল অনিককে অপহরণ করা হয়েছে। এরপর পরিবারের লোকজনেরা চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশী জমায়েত হন। এরপর অনেক খোঁজাখুঁজি শুরু করে প্রতিবেশীরা। এরপর প্রায় 2 ঘন্টা পর অনিকের বাড়ি থেকে প্রায় 25 মিটার দূরে এক পরিত্যক্ত বাড়িতে তার মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। ঘটনার খবর দেওয়া হয়
পুকুরিয়া থানায়। ঘটনার খবর শুনে তড়িঘড়ি ছুটে আসে পুকুরিয়া থানার পুলিশ। অনেকের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী তার ক্লাসমেট অংশু দাসের দাদা লাকি দাস, মা অনিতা দাস এবং এক প্রতিবেশী যুবতী মেধা দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে কি কারণে খুন এখনো পুলিশের কাছে তা পরিষ্কার নয়। ওরা 4 জন ছিল, আমার মিসেস, 2 বোন আর ছেলে প্রতিদিন খেলে। তো ও খেলাধুলা করে বিকেলবেলা বাড়িতে এসে মুড়ি খেয়েছে। তো ব্যাডমিন্টন এখানে খেলে প্রতিদিন সন্ধ্যাবেলা। ওরা ডাকতে গেছি, ওই যে ডাকতে গেছে তারপরে অংশু ফোন করেছে যে অনেক কই, এখান থেকে বলছে অনেক তো তোর বাড়ি গেছে। তো আমার বাড়ি, ও তাহলে বাইরে আমার দাদার কাছে আছে। কিছুক্ষণ পরে এর আবার ফোন করেছে ওর দাদাকে যে অনিক রে, তো অনিক তো আমার কাছে নাই, আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ওর মার সন্দেহ হয়েছে যে কি ব্যাপার, কি ব্যাপার। গেট খুলে বেরিয়েছে, দেখছি সামনে একটা চিঠি, সাদা কাগজ পড়ে আছে, কাগজটা তুলেছে গেটের সামনে। তখন ওতে লেখা আছে, খালি এটা লেখা আছে অনেকটা, কিন্তু কয়েকটা খালি ওয়ার্ড পড়তে পেরেছে যে আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে এইটুকু পড়েছে। আমার মেয়ে তখন মানে হতভম্ব করে, আর মা চলে গেছে ওই লাকির বাড়িতে, মানে অংশুর বাড়িতে। এবার ওখানে গিয়ে চিঠিটা পড়তে পড়তে মেয়ে আবার বলছে তাহলে সবাইকে জানাই একটু যে ভাই তো না এখানে। আমার যতটুকু সন্দেহ আর কি, যে পাশের বাড়িতে যে বিতান বলে একটা ছেলে আছে, বিতান লাকি, সবার নাম বলো, বিতান লাকি, অংশু মেধা, গাঁজা বিক্রি করে। আমি একবার ওদেরকে বলেছিলাম তোরা এই ব্যবসা ছাড়, আমি বলেছিলাম এই কারণে। আর এবং এই যে চিঠিটা আউট হয়ে গেল, এখন সন্দেহ আমার যে টোটাল বাড়ি ওরা জড়িত। টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরাই এ নিয়ে ব্লক আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। তৃণমূলের এই দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছেন প্রতিপক্ষ দল বিজেপি। উক্ত ঘটনাটি ঘটেছে মালদার চাচল 1 নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। মালদার খড়বা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে MGNRGS প্রকল্পের জন্য প্রায় 3 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছেন গ্রামবাসী সহ তৃণমূল কর্মীদের একাংশ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান পারভিনা খাতুন। কিন্তু তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযোগ সঠিক প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব ঠিকাদার যারা আছে তাদেরকে পাইয়ে দিয়ে প্রচুর রোজগারের একটা বিষয় হয়ে গেছে। তাদের যে সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে নিয়ে ভয় দেখানো ঠিকাদারকে, এবং সেখান থেকে উল্টো পাল্টা রোজগার করা, এটা একটা প্রথা হয়ে গেছে এখানটা চাচলের। জনসাধারণ রেগে গেছে, জানে, শুনছে, দেখছে। কিছুদিন আগে তৃণমূলের নিজস্ব যুব বাহিনী তারা যুব ইউনিটে এসে ব্লক সভাপতি সচিদানন্দ চক্রবর্তীর বাড়ির সামনে ওরা বসে পড়েন এবং আন্দোলন করেছিলেন, কিন্তু তাতেও কোনো কিছু লাভ হয়নি। কারণ আমরা জানি না কারা কারা জড়িত। আমার তো মনে হয় সকলে জড়িত আছে এর মধ্যে, না হলে পরে এত বড় আন্দোলন করার পরেও কেন কোনো কিছু করা হলো না। আজকেও আমরা শুনছি যে এরকম ঠিকাদাররা আন্দোলন করছে, এরপরে জনসাধারণ আন্দোলন করবে, সকলে আন্দোলন করবে, এবং এই আন্দোলন করেই কিন্তু এদের মুখ বন্ধ করতে হবে। এদের দেখালাম খড়বা অঞ্চলের প্রধান বেআইনিভাবে রাতের অন্ধকারে টেন্ডার পাস করেছে। ও নিজস্ব কিছু লোককে পাইয়ে দেওয়ার জন্য এই টেন্ডার করেছে, যেটা পুরোপুরিভাবে অন্যায়ভাবে করা হয়েছে এবং কোনো প্রসেস মেনটেন্স হয়নি। 2 তারিখের থেকে আমরা এই ব্লকের নোটিশ বোর্ডে দেখে যাচ্ছি, প্রতিদিন দেখছি নোটিশ বোর্ডে কোনো টেন্ডার ঝুলানো হয়নি। খড়বা জিবিতে টেন্ডারিং প্রসিডিওর নিয়ে একটা কমপ্লেন হয়েছে, এবং সেটা ইচ্ছা করে কমপ্লেন করেছে, কারণ এটা পরিষ্কার যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে জনত্রী বা জননী মাননীয়া মমতা ব্যানার্জি, ওনার যা উন্নয়নমূলক ধারা বা কর্মকাণ্ড, এটা আমাদের অপোজিশন দল কংগ্রেস, CPM এবং বিজেপির সহ্য হচ্ছে না। কারণ আমরা জানি যে দুয়ারে সরকার থেকে শুরু করে পরবর্তীতে আমাদের যে পাড়ায় পাড়ায় সমাধান, এটাতে এমন কাজের প্রকল্প ধরা গেছে, এবং গ্রামীণ পার্টির প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ আশা করছি এখানে ম্যাক্সিমামটা হয়ে যাবে। এটা আমাদের আধিকারিক লেভেল খবর আছে। এই হয়েছে, অবৈধ হয়েছে,
কীভাবে অবৈধ হয়েছে? অবৈধ টেন্ডারে নোটিশ লাগাতে হবে, মিডিয়া করতে হবে, আরও মানে যে প্রসেস আছে সে প্রসেস মানছে না আর কি। এগুলো প্রসিডিউর মানা মানা হয়নি, এভাবে করছে। আমরা তার কিন্তু একটা আমরা দলটা আমরা মানে প্রচুর খেটে খুঁটে দলটাকে নিয়ে এসেছি, তাদের ওখানটায় আমরাকে কোনো কাজকর্ম দেয় না, যারা বিরোধী করছে তারাকে কাজ দিচ্ছে, ওদেরকে নিয়ে হয়েছে আর কি। আমরা আর কি দলের আমরা দল জিতেছি, বুথ জিতেছি, আমাদের কোনো ভ্যালু নাই ওখানটায়। ওখানটায় যারা বিরোধী করছে ওদেরই ভ্যালু বেশি আর কি। ওদেরকে টাকার জন্য ওদেরকে নিয়ে কাজকর্ম দেয়। উনি টেন্ডারটা কাকে দিলেন? তাকে নিজের লোককে দিয়েছে। নিজের লোককে? হ্যাঁ। স্মিথের নজিরের দিনে ইতিহাস শুভমান জমে উঠেছে তৃতীয় টেস্ট। সকালটা ছিল অস্ট্রেলিয়ার, দুপুর গড়াতে গড়াতে আধিপত্য কায়েম করে ফেলে ভারত। শেষ পর্বে অবশ্য অজিদের জোড়া ধাক্কায় দ্বিতীয় দিনের শেষে জমজমাট তৃতীয় টেস্ট। 2 উইকেটে 96 রানে দ্বিতীয় দিন শুরু করে স্টিভ স্মিথের 100 রান, 131 রান ও মার্নার্স ল্যাবুশেনের 93। দুরন্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে 338 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের 50 অর্ধশতরানে দিনের শেষে 2 উইকেট 96 রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে অপরাজিত 5 ও চেতেশ্বর পূজারা অপরাজিত 9। ভারত এখনও পিছিয়ে 242 রানে। করোনায় লকডাউনের সময় গোটা দেশের চোখের মনি হয়ে ওঠা অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে এবার আইন ভাঙার অভিযোগ উঠল। 92 মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা বিএমসি অভিযোগ করেছে সোনু জুহুর একটি বসবাসের জন্য নির্মিত বাড়িকে বেআইনিভাবে হোটেল বানিয়ে ফেলেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। 12টি চোরাই বাইক সহ 2 চোরাচালানকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন পিয়ার জাহান ও হাসানুজ্জাহান। পিয়ারের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর ও ডালিমের বাড়ি মালদা জেলার কালিয়াচকে। এদের 2 জনকে গত 4 জানুয়ারি শামশেরগঞ্জ থানার পুলিশ পুঠিমারি সংলগ্ন এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে। তারপর তাদের কোর্ট থেকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার রাতে চোরা চালানকারীর বাড়িতে হানা দিয়ে বাইকগুলো উদ্ধার করে। বাইক চোরাচালানকারীদের সাথে আর কারা কারা যুক্ত রয়েছেন তার খোঁজে তল্লাশি শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। Team has recovered 2 stolen bikes and from those arrested 2 persons also, 1 black color Bajaj Pulsar and 1 black color Hero Glamour. Name of 2 persons are Piyar Jahan, Vaishnav Nagar Malda, and Hasanuzama alias Dani of কালিয়াচক মালদা। তারপরে আমরা কেস রেজিস্টার করেছি। কেস রেজিস্টার করে 379(411) আইপিসি সেকশন থেকে কেস রেজিস্টার করেছি। তারপরে কাল মানে 7 তারিখে ওনারা বাড়ি থেকে আমরা 10টা বাইক রিকভার করেছি। ঠিক আছে, ওই বাইক মধ্যে 2টা গ্ল্যামার আর একটা হন্ডা শাইন আইডেন্টিফাই হয়ে গেছে। রেস্ট বাইক আইডেন্টিফিকেশন চলছে। ওরা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা চেষ্টা করছি। তারপরে কোর্ট প্রসেস করে আমরা ওরকে মানে রিটার্ন করে দেবো যার যার বাইক আছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের প্রস্তুতি শুরু হলো। যথাযথ রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে। কিছু মানুষের নাম সিলেক্ট করে তাদের ভ্যাকসিন দেবার মহড়া দেওয়া হচ্ছে। 25 জনকে দেওয়া হয়েছে আপাতত ভ্যাকসিন। আমাদেরকে করতে হবে 25 জন আসবে, আজকে তো মক হচ্ছে। 25 জন এখানে লিখে রয়েছে, হ্যাঁ, নাম লেখা আছে, আইডি নাম্বার লেখা আছে, ভোটার আইডি কার্ডের নাম্বার থাকবে, হ্যাঁ। তাহলে ভোটার আইডি কার্ড দেখে আমাদেরকে চিনতে পারছেন।
গড়বেতায় মিছিলের পর সুশান্ত ঘোষ এক হাত নিলেন তৃণমূল ও বিজেপিকে। থেকে তৃণমূলের নেতৃত্ব বাঁচার জন্য তারা নিরাপদ আশ্রয় ভেবে বিজেপির কাছে গিয়ে হাজির হচ্ছেন, কিন্তু কোনোটাই নিরাপদ নয়। বাংলার মানুষ সব হিসাব বুঝে নেবেন, আগামী দিন সেই কথা বলবেন। দাদা, আপনারা একটা কথা বলেন যে আপনাদের সরকারের অর্ধসমাপ্ত প্রকল্প তৃণমূল ব্যবহার করছে, আবার বিজেপিও বলে যে তাদের প্রকল্পের নাম পরিবর্তন করে সরকার নিজেদের নামে চালাচ্ছে। ওরা কি বলছে সেই কথার জবাব দেওয়ার দায় আমার নেই। আমি তো শুধু এক কথাই বললাম, 14 সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল আজকের প্রধানমন্ত্রী, একটা অক্ষর তার কার্যকরী হয়েছে কিনা বুকে হাত দিয়ে এতগুলো মানুষ আছে জিজ্ঞেস করুন। 15 লক্ষ টাকা নয়, 1 লক্ষ টাকা কেউ অ্যাকাউন্টে পেয়েছে। 2 কোটি বেকার যুবক নয়, বছরে 50 লক্ষ বেকারের চাকরি হয়েছে। উনি বলেছিলেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আহা কি কষ্ট। আজকে 100 টাকা প্রায় পেট্রোল ছুঁই, ডিজেল 80 টাকা। মানুষ তার জীবদ্দশায় কখনো 100 টাকা কেজি পেঁয়াজ আর 50 টাকা কেজি আলু কিনে খেতে হয়, আর 170 টাকা সরষা তেল কিনে খেতে হয় কখনো দেখেনি। ওনার গায়ে লাগেন না, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন কারা সরকারটা পরিচালনা করছে। একটার পর একটা আইন, কৃষি আইন। আজকে এই এলাকা কৃষক অধ্যুষিত এলাকা বুঝতে পেরেছে, 5000 টাকা আলু বীজ কিনেছে, এখন 1000 টাকা আলু নতুন আলু উঠছে, নেয়ার লোক নেই। বুঝতে পেরেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আত্মহত্যা ছাড়া আর বাঁচার কোনো কৃষকদের রাস্তা থাকবে না। সেই জন্য কৃষি আইন বদলের দাবিতে গোটা দেশ জুড়ে কৃষকরা আজকে যে আন্দোলনে সামিল হয়েছে, তার প্রতি সংহতি জানিয়েই আজকের এই আমাদের মিছিল ছিল। যারা গদিতে থাকেন তারা ভাবেন গদিটা তার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা, অক্ষয় অমর, কিন্তু মানুষ ইতিহাস তৈরি করে, সেই গদির থেকে টেনে নামায় একদিন মানুষ। সেদিনে যিনি আজকে রাজা, তাকে রাস্তার ভিখারি হতে হয় কালকে। এটাই হচ্ছে ইতিহাস। টেট পরীক্ষায় চূড়ান্ত দুর্নীতি, অস্বচ্ছতার পর চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বললেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির বৈঠকে। চাকরি প্রার্থীদের দীর্ঘ 7.5 বছরের মূল্যবান সময় নষ্ট করা হয়েছে। প্রতিটি নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন, চাকরির জন্য টাকা যারা দিয়েছেন সেই দায় সরকারের নয়। শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি প্রকাশ্যে আসছে। যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে স্তীমিত করার চেষ্টা চলছে। অতীতের বাম জমানায় এই নিদর্শন ছিল, তার কোনো পরিবর্তন হয়নি। যারা 50% এর বেশি নম্বর পাননি তাদের অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে। চাকরি ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সরকার গঠন হলে আমরা অর্থাৎ বিজেপি তারা বলেন নিশ্চিতভাবে তদন্ত কমিশন গঠন করব। শিক্ষকদের দলীয় কর্মী করে দুয়ারে সরকারে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্নীতি পঙ্কিলতায় আকণ্ঠ ডুবেই রয়েছে সরকার। চাকরি প্রার্থীরা চরম হতাশার মধ্যে ডুবে রয়েছেন। এই দায়ে রাজ্য সরকারকে নিতে হবে। প্রতিনিয়ত শিক্ষকরা বিভিন্ন জায়গায় অবস্থান আন্দোলন করছেন। সরকারে আসার আগে এই ইস্যুগুলিকে সামনে রেখেছেন বর্তমান সরকার, কিন্তু তাদের প্রতি কোনো ব্যবস্থা নেয়নি। পার্শ্ব শিক্ষকরা ফের আন্দোলনে রয়েছেন। এক্ষেত্রে স্বপন দাশগুপ্ত বলেন, পুরো শিক্ষা জগৎকে পলিটিক্যাল অ্যানার্কির মধ্যে রাখা হচ্ছে। আমরা অর্থাৎ বিজেপি তার ঘোরতর নিন্দা করি। সরকারের অপদার্থতার কারণে কিছু ছাত্রের সময় নষ্ট হয়ে গিয়েছে। স্কুল বন্ধ থাকার জন্য অনেক শিশু শ্রমিক হয়েছে করোনার সময়। সরকার বদল হলে সেসব ক্ষেত্রেই তদন্ত কমিশন গঠন করা হবে। বন সহায়ক পদে 900 জনকে চাকরি দিলেন, সেখানেও দুর্নীতি রয়েছে। 10 লক্ষের মধ্যে 900 জনকে নিয়োগ শুধু ইন্টারভিউ নিয়েই হয়েছে। কোন মন্ত্রবলে এই কাজ সম্পন্ন করেছে সরকার জানাক। প্রতিনিয়ত শিক্ষাকর্মীরা অবস্থান করছেন নানা জায়গাতে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিক্ষার নামে দলদাসতন্ত্র চলছে। এ সরকার নতুন করে যে নিয়োগের কথা বলছে, নতুন প্রাইমারি টিচার এবং নতুন করে যারা কলেজ শিক্ষক নিয়োগের কথা বলছেন, সেখানে দুর্নীতি হবে। এটা নতুন করে কোনো রাজনৈতিক দলকে কিংবা বিরোধী দলের প্রয়োজন নেই। যারা শিক্ষকদের এখন দলীয় কর্মীর পরিবর্তে শিক্ষকদের দলীয় কর্মী বানিয়ে দুয়ারে সরকারের কার্যক্রমে নিয়ে যাচ্ছেন, তাদের যে হাউস রেন্ট ছিল 15% ছিল পে কমিশনে, আর সেটা কমে 12% হয়ে গেল পে কমিশনে। আমরা অবিলম্বে বলবো, বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে তারা নিয়োগ করলেন, কিভাবে তারা 900 জন বন সহায়ক পদে সরকারি চাকরি দিলেন,
যেখানে দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ গ্রুপ ডি গ্রুপ সি পর্যন্ত ইন্টারভিউকে তুলে দিয়ে এবার সরাসরি রিটেন পরীক্ষার কথা বলেছেন, কিংবা তাদের কোয়ালিফিকেশনের শেষ পরীক্ষার তাদের মার্কসের উপর নির্ভর করে নিয়োগ হচ্ছে, এবং তার এই মডেলকে সারা দেশের বিভিন্ন রাজ্য সরকার আজকে অনুকরণ করতে শুরু করেছে। সেখানে পশ্চিমবঙ্গে কোন মন্ত্র বলে 10 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 900 জনকে শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর বেছে নেওয়া হলো? এর পেছনে রহস্য কী? এবং যারা কেউই কোনো গেলেন না, কোন সহায়ক কর্মীর যেটা তারা বিজ্ঞাপন দিয়েছিলেন যে কর্মপদ্ধতির জন্য বিশেষ কাজের জন্য তাদের নিয়োগ করবার কথা ছিল, আজকে তারা সম্পূর্ণভাবে বনের পরিবর্তে শহরে থেকে গেলেন। কে এই তালিকা তৈরি করেছেন? কিভাবে তালিকা তৈরি হলো? কোন মেধাসত্বের উপরে ভিত্তি করে এখানে ইন্টারভিউ হলো? আজকে এখনো পর্যন্ত সেই সম্পর্কে মানুষ অবহিত নেই। আমরা এটা দাবি করছি যে রাজ্য সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে জানান কোন মন্ত্র বলে তারা এই সুচারুভাবে এই কাজটি সম্পূর্ণ করেছেন। ক্ষেত্রে সেখানে বহু শূন্য পদ আছে যেগুলো এখনো তারা করতে পারেননি। ইউনিভার্সিটি কলেজে বহু জায়গায় শূন্য পদ থাকলেও সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ইউজিসির কোনো নির্দেশিকা এখানে মেনে চলছে না। সরকার কেন্দ্র রাজ্য সংঘাতের কথা বলছেন, প্রতিনিয়ত কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে দিচ্ছেন না, পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চিত করছেন, এখন পশ্চিমবঙ্গের শিক্ষকদের বঞ্চিত করছেন। শিক্ষিত মেধাসম্পন্ন যুবক যুবতী উচ্চশিক্ষিত যারা আছেন, যারা পিএইচডি করেছেন, এমফিল করেছেন, তারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে যাচ্ছেন। আজকে তাদের জীবন চরম হতাশায় ডুবে গেছে। এর দায়িত্ব এই বর্তমান সরকারকে নিতে হবে। একটা ঘোষণা সর্বস্ব, খেলামেলা উৎসব সর্বস্ব সরকার, যে সরকার বিভিন্ন সময় দান খয়রাতি করছে, কিন্তু তাদের এক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা নেই। আজকে সারা দেশ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই টিচারদের মধ্যে একটা বেতনের পার্থক্য আছে। উত্তরপ্রদেশে গণধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়েছে। বিক্ষোভ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতল দাহন করা হচ্ছে। জমায়েত হয়েছে হাজরা মোড়ে। সাধারণের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের পাশে থাকবেন। ভাবতে অবাক লাগে, এই ঘটনা ঘটেছে গত রবিবার, প্রচার মাধ্যমে এসছে গতকাল। কতটা নিন্দনীয় ঘটনা না হলে আজকের সাধারণ মানুষ, শুধু উত্তরপ্রদেশে নয় গোটা ভারতবর্ষে মানুষ আন্দোলনে সামিল হয়েছে। আমরা সেই আন্দোলনের শরীক হতে চাই, তাই আন্দোলনে পথে নেমেছি। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারাও যেখানে এই ছাত্রীদের ওপর আক্রমণ, নারীদের ওপর আক্রমণ হচ্ছে, এর বিরুদ্ধে গর্জে উঠুন। আমরাও আন্দোলনের শরীক হয়ে আন্দোলনে পথে নামবো বলেই আজকের হাজরা মোড় শুধু নয় গোটা ভারতবর্ষে আন্দোলনে সামিল হয়েছি। বিপ্লবী ছাত্র সংগঠন, বিপ্লবী যুব সংগঠন এবং মহিলা সাংস্কৃতিক সংগঠন তার নৈতিক কর্তব্য থেকে এই আন্দোলন করছে। এই নারকীয় ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। শুধু উত্তরপ্রদেশের ঘটনা আজকের সামনে এসছে বলে নয়, আজকের যেখানে যে প্রদেশেই হোক না কেন আন্দোলন হচ্ছে, মেয়েদের ওপর আক্রমণ নামলেই তার বিরুদ্ধে গর্জে উঠবেন। এই আবেদন আপনাদের কাছে আমরা রাখবো। আজকের নারী নির্যাতন, ছাত্রী নিগ্রহের ঘটনা কেন ঘটবে? স্বাধীন দেশে মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারকে ধিক্কার জানাই। প্রতিবাদ হোক, আন্দোলন হোক, আপামর জনসাধারণকে পাশে পাওয়ার অঙ্গীকার নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিএসও জিন্দাবাদ। এখনকার মতো খবর এ পর্যন্তই। আরও খবর দেখতে চোখ রাখুন বিগ নিউজ 24x7 এর পর্দায়।